আমাদের যারা শ্রমিকরা কাজ করে তাদের দিকেও সকলের আন্তরিক হতে হবে। আপনি যদি বেশি কাজ চান তাহলে তাদেরকে সেই কর্ম পরিবেশ তৈরি করে দিতে হবে। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। আস্থা বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন। সেদিকে অবশ্যই সবাইকে দৃষ্টি দিতে হবে, আমি সেটা বলবো। কারণ কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে সকলকেই। তাহলে আপনি আরও বেশি কাজ নিতে পারবেন। আমরা ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থায় আজকে ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই আমাদের একটা ডিজিটাল সিস্টেম রয়ে গেছে। আমরা ওয়াইফাই কানেকশন বাংলাদেশব্যাপী দিয়েছি, ব্রডব্যান্ড কানেকশন প্রায় প্রতি ইউনিয়নে আমরা পৌঁছে দিচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। ভারতের সাথে আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সমস্যা ছিল, যেটা আইন জাতিপিতা করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যারা সরকার এসেছিল, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার, কেউ এটা উদ্যোগ নেয়নি। আমি আসার পর আমরা সেটাও সমাধান করেছি। আমাদের বিশাল সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমা আইন 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান। কিন্তু আমার ভাবতে অবাক লাগে যে যারা 75 পর সরকার এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারা কোনোদিনই আমাদের যে সমুদ্র সীমা আমাদের অধিকার আছে এই কথাটাও তাদের মুখে উচ্চারিত হতে শুনি নাই। কিন্তু যেহেতু আমি জানতাম, আমি বিশেষজ্ঞদের সঙ্গে সবসময় পরামর্শ করেছি। আমি সরকারে এসেই প্রথমবার থেকে উদ্যোগ নিয়েছিলাম, মাত্র 5 বছর করতে পারিনি। দ্বিতীয়বার আমরা উদ্যোগ নেই এবং জাতির পিতা বঙ্গবন্ধু 74 সালে এই আইনটা করেন, আর জাতিসংঘ করে 1982 সালে। আমরা যখন সরকার গঠন করি আমি আনক্লজে সই করে আসি, তারপরে মাঝখানে 8টা বছর নষ্ট হয়ে যায়। 2009 এসে আমরা উদ্যোগ নিই এবং এই যে বিশাল সমুদ্র সীমা আমরা পেয়েছি, এখানে আমাদের সমুদ্র সম্পদ, সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। এখানেই কিন্তু অনেক জিনিস কিছু আছে যা আমরা আহরণ করতে পারি। এখানে কিন্তু আমাদের এই উদ্যোক্তারা কাজ করতে পারেন বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে যেমন কক্সবাজার ক্রুজ স্কুলে সি উইড তৈরি করা, এটা কিন্তু শুরু হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ করছে, আমরা তাদেরকে উৎসাহিত করছি। কাজে এরকম আমাদের বহু ক্ষেত্র আছে যেখানে আমাদের কাজ করবার সুযোগ আছে। আর আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, গ্রাম পর্যায়ে পৌঁছাচ্ছে। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোগটা নেওয়া উচিত। আমরা ইতিমধ্যেই যেগুলি আধুনিক যাতায়াত ব্যবস্থা, একদিকে ডিজিটাল বাংলাদেশ সেটা করে দিয়েছি, সেই সাথে গভীর সমুদ্র বন্দর, আরও নতুন সমুদ্র বন্দর আমরা নির্মাণ করছি। গভীর সমুদ্র বন্দর সেটা কক্সবাজারে, মহেশখালী, মাতারবাড়ি, সেখানেও নির্মিত হচ্ছে। নতুন আরেকটা সমুদ্র বন্দর পায়রা বন্দর আমরা করে দিচ্ছি। তাছাড়া বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর তলদেশ থেকে এখন গাড়িও যেতে পারে। কাজে সেটাও চট্টগ্রামবাসী খুবই খুশি। তারা গানও বানিয়েছে, দরজার তলে তলের গাড়ি, কাজে সেটাও করে দিয়েছি। পদ্মা বহুমুখী সেতু, এটা নিয়ে যথেষ্ট আমাদের উপর নানা ধরনের চাপ ছিল। আপনারা জানেন, কোনো এক ব্যক্তির সামান্য একটা এমডি পদের লোভে পদ্মা সেতু টাকা বন্ধ করে, তখন সিদ্ধান্ত আমাদের উপরে দোষারোপ করে দুর্নীতির। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং বলেছিলাম যে কারো টাকা না, নিজের টাকায় পদ্মা সেতু করবো। আর তারা নিজের অর্থে পদ্মা সেতু পেরেছি। এই জন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে পদ্মা সেতু নির্মাণের ফলে কর্মক্ষেত্র প্রসারিত হয়েছে, আপনাদের পুরো দক্ষিণ অঞ্চল সংযুক্ত হয়েছে। আজকে দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিতই ছিল, প্রায় 21টা জেলা আজকে সংযুক্ত। 96 সালে সরকারে যখন আসি তখন আমরা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু করে দিয়েছিলাম, সেখানে রেল লাইন, বিদ্যুৎ, গ্যাস লাইন সহ। আবার সেখানে অবশ্য এখন আলাদা রেল লাইনও হচ্ছে। আর পদ্মা সেতুতে রেল এবং প্রতিটি ইউটিলিটি, অর্থাৎ ওয়াইফাই কানেকশন, সেখানে বিদ্যুতের লাইন,
সেখানে গ্যাসের লাইন সব কিছু আমরা করে দিয়েছি। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে বিশাল কর্মক্ষেত্র উন্মুক্ত হয়ে গেছে। কাজে আমাদের ওই পদ্মার ওপারে দেশ যে জেলাগুলি বা ইউনিয়নগুলি সেখানকার মানুষেরও আর্থসামাজিক উন্নতি হচ্ছে, সেখানেও বিনিয়োগের বিরাট সুযোগ এসে গেছে। আর এইসব এলাকা আমার মনে হয় এসএমই আরও বেশি কাজ করতে পারে এবং এরা অনেক উদ্যোক্তা সৃষ্টি করতে পারে যে সুযোগটা আগে তারা পেত না। টেলিফোনগুলি অ্যানালগ থেকে আমরাই ডিজিটাল করেছিলাম, আজকে মোবাইল ফোন সকলের হাতে হাতে। আওয়ামী লীগ সরকারই এটা দিয়ে গেছে সকলের হাতে। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছিয়ে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষের কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। ইতিমধ্যে এসআই ফাউন্ডেশনে যেটা মানে 25% ছিল, এখন 32% উন্নীত করা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আমি আমাদের শিল্প মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা 2024 সালে বাজেট দিয়েছি, আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41 সেটা আমরা প্রণয়ন করেছি। 2009 সরকার গঠন করে আমরা 2010 থেকে 21 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করেছি এবং এই 21 সাল যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি, তখনই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছে। এই যে বাংলাদেশে 1% এক ধাপ আমি উপরে উঠলাম, তবে এই এত ঘাত প্রতিঘাত এত কিছুর মাঝেও আমরা কিন্তু সেটা ধরে রাখতে পেরেছি। 2024 সালে জাতিসংঘ কর্তৃক আবার এটা মানে পুনরায় পরীক্ষা করা হয়েছে, আমরা এখনো এই জায়গায় আছি। 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু, সেখানেই আমাদের পরিকল্পনা আরও নিতে হবে। আর প্রেক্ষিত পরিকল্পনা আমরা যেটা করেছি 21 থেকে 41, আমি ধন্যবাদ জানাই আমাদের শিল্প মন্ত্রণালয়কে। তারা অন্তত এই আমাদের মানে 2024 থেকে 2028 পর্যন্ত শিল্পের যে কর্ম পরিকল্পনাটা করেছেন, এখনই আমি যেটা মানে উদ্বোধন করলাম, এই কর্ম পরিকল্পনা প্রণয়ন করার জন্য আমি শিল্প মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে যদি আমাদের প্রত্যেক মন্ত্রণালয় করে তাহলে আমার মনে হয় আমাদের উন্নয়নের কাজটা আরও ত্বরান্বিত আমরা করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোগটা সৃষ্টি করতে হবে। সেখানে আমার যুব সমাজ, তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাস করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আমরা যেমন স্টার্ট আপ প্রোগ্রাম, এই স্টার্ট আপ প্রোগ্রাম এখানেও কিন্তু আমরা বিশেষ সুবিধা দিচ্ছি, আলাদা বাজেট থাকছে। এখন বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুবিধাগুলি দিচ্ছি ছেলে মেয়েদেরকে, সেটা তাদেরকে গ্রহণ করতে হবে। আর বিশেষ করে আমাদের নারীদের আরও উদ্যোক্তা হতে হবে। কর্মক্ষেত্রে নারীদের যে অবদান সব কিছু আবার হিসাবে নেওয়া হয় না। গৃহস্থলী যারা করে তার পাশাপাশি তারা কিছু উৎপাদনমুখী কাজও করে, সেটাও হিসাবে নিতে হবে। আর নারী উদ্যোক্তাদের আরও সুযোগ সৃষ্টি করে দিতে হবে, যাতে আরও বেশি করে সকলে যৌথভাবে কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা এই বছরটাকে হস্তশিল্পের বছর হিসেবে, বর্ষপণ্য হিসেবে হস্তশিল্পকে আমরা ঘোষণা দিয়েছি। কারণ এই হস্তশিল্পগুলি আসলে এটা সকল মানুষেরই কাজে লাগে। এমনকি আপনার ঘর বাড়ি সাজানো থেকে শুরু করে, দোকানপাট সাজানো শুরু করে, অফিস আদালত সাজানো শুরু করে, নিজেদেরও ছেলে মেয়ে সকলেই প্রত্যেক কাজে লাগতে পারে। এবং এটা সবথেকে বড় কথা যে মানুষের ভিতরে যে মেধা আছে সেটা কিন্তু
বিকশিত হয়। কাজে সেই জন্য আমরা এটাকে বেশি সুযোগ দিচ্ছি। এবং আপনারা জানবেন এখন বিদেশে কিন্তু কোনো পণ্য রপ্তানি করতে গেলে যদি কিছু হস্তশিল্প হয় সেটা কিন্তু আলাদা কদর আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের শুধু রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, পাশাপাশি আমার দেশের ভিতরে অভ্যন্তরীণ বাজার যাতে সৃষ্টি হয় তার জন্য দারিদ্র্য বিমোচন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই আমাদের অর্থনৈতিক নীতিমালা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি চাই যে এভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি। আমি আবারও এই মেলা যেটা আয়োজন করা হয়েছে এটা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা ক্ষুদ্র, মাঝারি এবং হস্তশিল্প সব কিছু প্রদর্শনী হবে, যা আমি মনে করি মেলার মাধ্যমে দেশের মানুষরা জানতে পারবে, আরও বেশি মানুষ উৎসাহিত হবে, আরও উদ্যোক্তা তৈরি হবে এবং আমাদের এই মেলার মাধ্যমেই আমাদের এসএমই ফাউন্ডেশন আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। আমাদের দেশের সীমানা ছাড়িয়েও বিদেশেও রপ্তানি করার যোগ্যতা অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি, যা আমার দেশে আরও কর্মসংস্থান সৃষ্টি করবে। এসএমই খাতের উন্নয়নে আমাদের ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি উন্নত বিশ্বে ভোক্তাদের চাহিদা শতভাগ রপ্তানিমুখী পণ্য উৎপাদনে আরও মনোনিবেশ করতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের সারা বাংলাদেশে আমাদের যারা আমাদের কূটনৈতিক মিশন যেগুলি আছে, অ্যাম্বাসি আছে, তাদেরকে আমি নির্দেশ দিয়েছি এখনকার কূটনীতি এটা শুধু পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না, এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ তাদেরও পদক্ষেপ নিতে হবে যে যে দেশে আছেন সেই দেশের চাহিদা কী, সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি। পাশাপাশি আমাদের বিনিয়োগ যাতে আসে, বিদেশ থেকে যেন এখানে বিনিয়োগ আসে, আমাদের দক্ষ জনশক্তি আছে, কাজে সেই বিনিয়োগ করেও যেন তারা রপ্তানি করতে পারে। কাজে এই দিকটাই তারা আরও ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে করতে পারে সেই বিষয়টা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, সেইভাবেই কিন্তু কাজ করছে। যা আমি একটি বলবো যে আমাদের দেশকে এগিয়ে যাওয়ার জন্য আর আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদেরকেই আমি বেশি মনে করি গুরুত্ব দেওয়া উচিত, কারণ তারাই একসময় বড় শিল্পে পরিণত হবে, ছোট থেকে শুরু করে বড় হয়ে যাবে, সেটাই আমি চাই। আমার বিশ্বাস দেশীয় এসএমই শিল্পের উন্নয়নে এই মেলা ক্রমান্বয়ে আন্তর্জাতিক মাত্রা পাবে এবং এর ফলে দেশীয় পণ্যের প্রসারও ঘটবে, নতুন নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। দেশের বিভিন্ন এলাকা থেকে যারা এখানে উদ্যোক্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এই মেলাকে আরও সাফল্য করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর এই মেলা আয়োজনের সাথে এসএমই ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলকে আমি জানাই যে যাতে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে মেলাটা আয়োজন করার জন্য আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য।